মুখ্যমন্ত্রী বলবেন যেভাবে অ্যারেস্ট হবে, আমি এখন অবধি মুখ্যমন্ত্রীর কাছে এমন কোনো মন্তব্য শুনিনি বা এমন কোনো উক্তি শুনিনি যেটাতে আমাদের মনে সন্দেহ জাগতে পারে। পুলিশ প্রশাসন তৎপর, দুটোই দাবি, দৃষ্টান্তমূলক শাস্তি, যারা যারা জড়িত তাদের সবাইকে ধরতে হবে। দ্যার ইজ নাথিং কল্ড ইয়োর ভার্সেস সাজা হবে। যদি কোনো রকমের পুলিশ যখন ডায়েরি করতে গেছে তারপরেও যারা পুলিশ ছিলেন তাদের ক্ষেত্রেও যদি কোনো ডিরেলিকশন অফ ডিউটি অর্থাৎ কোনো নেগলিজেন্স হয়ে থাকে তাহলে তাদের বিরুদ্ধে অ্যাসেসমেন্ট হবে এবং পদক্ষেপ হবে। আর সেটা আমি বলছি না, সেটা মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন। দৃষ্টান্তমূলক শাস্তি, এবং দৃষ্টান্তমূলক শাস্তি কার? যারা এই ঘটনার সঙ্গে জড়িত তাদের, এবং তার থেকে যদি বৃহত্তর কোনো নেক্সাস থাকে। এটা সামনে 4 জন আছে বলেছে 4 জনই আছে সেটা কিন্তু নয়, আমি কথা বলে অন্তত যা বুঝতে পেরেছি। এটার পেছনে একটা বড় র্যাকেট আছে, এবং এর আগেও এরকম বহু ধরনের ঘটনা যেখানে খোঁজ পাওয়া যাচ্ছে না, অনেকক্ষণ ধরে নানান ক্ষেত্রে পুকুরে জিনিস পাওয়া যাচ্ছে, হার পাওয়া যাচ্ছে, চুরি পাওয়া যাচ্ছে, এইসব ধরনের ঘটনা ঘটেছে। কিন্তু পুলিশ আগের সরকারের ক্ষেত্রে যখন কাজ করেছে সেখানে একটা রিলাক্টেন্স ছিল। এখানে যেটা দাবি সেটা হচ্ছে প্রথমত যে দৃষ্টান্তমূলক শাস্তি হবে। যারা যারা জড়িত অলরেডি আপনারা জানেন অ্যারেস্ট হচ্ছে, যারা বাইরে রয়েছে তাদেরকেও ধরতে হবে, এবং এটার মূল থেকে উৎখাত করতে হবে এই র্যাকেটটাকে। এটা হচ্ছে প্রথম। আমি মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করব আপনাদের মাধ্যমে, এবং আজকে যখন ওনার সাথে আমার কথা হবে আমি এটা নিয়ে ওনাকে বলবো, অবগত করব। এবং উনি যথেষ্ট সেন্সিবল, যথেষ্ট সেন্সিটিভ, এবং আমি বিশ্বাস রাখবো যে ফলসলি যেন কাউকে ইমপ্লিকেট না করা। আপনি কি মুখ্যমন্ত্রীকে চিঠি আমার আমি চিঠি দেব, আমি লিখেছিলাম আগের দিন, এবং সেটা আমার এমপি প্যাড থেকে, আমি এখানকার স্থানীয় এমপি, এবং সেখান থেকে আমি এই চিঠি দেবো। এবং আপনারা জানেন যে আমরা গোটা দেশে চাই দৃষ্টান্তমূলক শাস্তি হোক এর মতো ঘটনার। এটা আমাদের, আমি দিল্লিতে ছিলাম এবং আমি রবিবার দিন এটা জানতে পারি। তারপরেই আপনারা জানেন যে মুখ্যমন্ত্রীর সাথে আমার সরাসরি কথা হয়। মুখ্যমন্ত্রী আমাকে আশ্বস্ত করেন যে তিনি ব্যক্তিগতভাবে এই ঘটনাটাকে মনিটর করছেন। এসআইটি গঠন হয়েছে, অ্যারেস্ট হচ্ছে, পরিবারের সঙ্গে তারা যোগাযোগে রয়েছে, এবং মুখ্যমন্ত্রী আমাকে বলেন যে তিনি মঙ্গলবার দিন আসছেন, ফলত তিনি আসার আগে যেন আমি একবার ঘুরে যাই এবং তারপরে ওনার সাথে আমি এসপি অফিসে দেখা করি। আমি সেই হিসেবে করেছি। আর আমি আবার বলছি, আমি যাদবপুরের মেয়ে, এবং বারুইপুরে এই মানুষগুলো যারা দাঁড়িয়ে আছে তারা সায়নী ঘোষকে ভরসা করে ভোট দিয়েছে। আমাদের মধ্যে যদি কোনো মান অভিমান থাকে ওনারা 1000 বার আমাকে বলতে পারেন। আর আমাকে যদি কেউ অন্যরা কোনো দল থেকে কেউ ভয় দেখানোর চেষ্টা করে যে আপনি এলাকায় যেতে পারবেন না, এখানে যারা দাঁড়িয়ে আছে তারা আমাকে কলরন করে বাইরে নিয়ে যাবে, সেটা আপনারা দেখতে পাবেন। আর সহযোগ করছেন। 114 জন প্রধান রিজাইন করেছে, 89 জন উপপ্রধান রিজাইন করেছে। আমি জানি না আরও হয়েছে কিনা। আমি মিটিং নিয়েছি সেদিন ভার্চুয়ালি, সেখানে 26-এর বেশি প্রধান ছিলেন। আমি আপিল করেছি, আসুন নিজের দায়িত্ব সামলে নিন। 3 মাস 4 মাস আপনারা অফিসে যাননি, সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে, তারা একটা সার্টিফিকেটের জন্য ঘুরছে, বাচ্চারা আসছে সার্টিফিকেটের জন্য, ইনকাম সার্টিফিকেট, রেসিডেন্স সার্টিফিকেটের জন্য। তারা আপনাকে ভোট দিয়ে জিতিয়েছিল, তারা ভোট দিয়েছিলেন না জানি না, আপনারা জিতেছেন। মানুষকে পরিষেবা দেওয়ার জন্য একটা দিন, তারা ডিমের ভয়ে হয়তো যাচ্ছে না। আমি বলছি ডিম তো কিছুই না, বাড়ি ঘেরাও করে ইট মারবে লোকে। আর যদি আপনারা না আসেন, হয় রিজাইন করুন, নাহলে দপ্তরে আসুন, সুরক্ষার ব্যবস্থা ইত্যাদি আমরা দেখব। আমাদের এমএলএরা আপনাদের দেখবে, কাজ করবেন। আমি ভিডিওকেও বলেছি দেখুন যারা কাজ করেন, যদি না আসেন আর রিজাইন না করেন, সত্যি সত্যি আমাদের লোকেরা বাড়ি ঘেরাও করবে, ইট মারবে। কারণ আপনারা সমাজবিরোধীর মতো ব্যবহার করছেন। সাধারণ মানুষকে কষ্ট দেওয়ার অধিকার কারণেই আমরাও ভোটে জিতে এসেছি, সরকার চালাচ্ছি। ওরা এটা দেখাতে চাইছে দেখো বিজেপি জেতার পরে লোকে সুবিধা পাচ্ছে না, কারণ মানুষ কষ্ট পাবে। 80% পশ্চিমবাংলার এলাকা গ্রামীণ, সেখানে প্রধানদের হাতে আছে। তো টিএমসির প্রধানরা যদি মনে করে তারা পরিষেবা দেবে না, বিজেপির বদনাম হবে, যাব না আমরা। পাবলিকই বাড়ি থেকে টেন্ডেন্সি পিটবে। আমি আপিল করেছি, একটা মাস দেখছি আমরা কতটা কাজ হচ্ছে। কারণ জিরামজির কাজ শুরু হয়েছে, সেখানেও প্রধানদের সই চাই, নাহলে অ্যাকাউন্টে টাকা আসবে না। এ সমস্ত অধিকার দেওয়া হয়েছে পঞ্চায়েতকে, এবং শক্ত আইন আছে, সেখানে সহযোগিতা চাই। নাহলে বাড়ি থেকে ধরে নিয়ে এসে রিজাইন করাবো, নতুন করে আবার ইলেকশন করাবো। ঠিক এই জায়গা থেকে আপনার কাছে আমার প্রশ্ন, কলকাতা পুরসভাতেও এরকম একটা অচলাবস্থা তৈরি হতে চলেছে, যেখানে একাধিক কাউন্সিলর তারা পলাতক, কেউ গ্রেপ্তার, কেউ ভিন রাজ্যে গাঁটাকা দিয়ে আছেন, কেউ পুরসভায় যাচ্ছেন না। সেই জায়গা থেকে স্মিতা পাণ্ডে, তাকে পৌর প্রশাসক নিয়োগ করে সমস্ত কাজকর্ম পরিচালনার বিল পাশ হয়েছে। আপনি ক্যাবিনেট মন্ত্রী, বিধানসভায় আপনি একটি অ্যামেন্ডমেন্ট বিল পাশ করে এই ভিপ জিরামজির যে কাজটা, সেটা পেন্ডিং কাজটা, সেটাকে চালু করে দেওয়ার জন্য আপনিও তো প্রশাসক নিয়োগ করতে পারেন। সব কথা হয়ে গেছে, সব রাস্তা খোলা আছে। মাননীয় মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্য সচিব, সবার সঙ্গে আমার আলোচনা হয়েছে। কেন্দ্রে মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে আমি 20 মিনিট কথা বলেছি, এই সমস্যাগুলো জানিয়েছি।
উনি সাজেশন দিয়েছেন। আমাদের যে পঞ্চায়েতের রাজ যে কর্মশালা ছিল 16th ফাইন্যান্স কমিশন নিয়ে, সেখানে আমি মাননীয় পঞ্চায়েত রাজ মন্ত্রী লরণ সিংয়ের সামনে বলেছি, তিনিও বলেছেন, আমাকে সাজেশন দিয়েছেন। সব রাস্তা খোলা আছে, কিন্তু গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রতিনিধিকে আমরা সরাতে চাই না। আমরা চাই তারাই মানুষকে দিন সমস্ত পরিষেবা। তারা মানুষের ভোট লুট করেছেন, তারপরে মানুষের টাকা লুট করেছেন, তাই ভয় পাচ্ছেন। তার মানে ক্ষমা পেয়ে যাবেন নয়, এক একজনের নামে এফআইআর করাবো, এক একটাকে কোমরে দড়ি বেঁধে বাড়ি থেকে নিয়ে আসবে। সে রাস্তা আমাদের কাছে খোলা আছে। তাই ভালোই এগুলো করুন, নাহলে সব আঙুল কী করে বাঁকা করতে আমরা জানি। যদি এখানকার সরকারকে সরাতে পারি, একটা প্রধান কি বারুইপুরের সূর্যহাটপুর বাজার, সেখানে আজকে মাননীয় মুখ্যমন্ত্রী তিনি যাচ্ছেন, এবং তার থেকেও যেটা বড় কথা, তিনি এরিয়া ডমিনেট করতে যাচ্ছেন। কারণ আমরা ইতিমধ্যেই দেখছি যে সেখানে সাংবাদিকদের মারধর করা হচ্ছে, সেখানে কোনো প্রশাসক তাদেরকে যাতে ঢুকতে না দেওয়া হয়। দেখুন, সিপিএম আর কংগ্রেস, সিপিএম এর সময় 45,000 লোক খুন হয়েছিল বাংলায়। আমি মেদিনীপুরের ছেলে, জমি খুঁড়লে হাড়গোড় বেরাতো। সুশান্ত ঘোষ ইত্যাদি তারা বিখ্যাত হয়েছিল এই জন্য। সিপিএম টিএমসির আমলে সেই রেকর্ডকে ভেঙে দিয়েছে খুন দর্শনে। তো সেই জন্য আমরা জানি সবার ইতিহাস। বিজেপি জিতে এসছে, আমরা চাইলে হাজার হাজার লোককে ঘরছাড়া করতে পারতাম, ঘরে আঙুল লাগতো, মার হতো, একটা লোকের গায়ে হাত দিতে দিনই। তাই তারা যে ড্রামাটা করছেন সিপিএম আর কংগ্রেস, এটা বন্ধ করুন। হ্যাঁ, এটা ঘটনা হয়ে গেছে, সংখ্যালঘু সমাজের উপর হাত পড়েছে, তাই অনেকের গা গরম হয়ে গেছে। দিনের পর দিন হিন্দু মহিলা মার্ডার হয়েছে, আমাদের কর্মীরা মার্ডার হয়েছে, বাড়ি ভেঙে দেওয়া হয়েছে, কাউকে যেতে দেখিনি। মুসলমানের গায়ে হাত লেগেছে, গা পুড়ে যাচ্ছে তোমাদের। এত পীড়িত কেন? মুসলমানদের ভোট পেয়েও জিততে পারেনি তোমরা। মানুষ ভোট দিয়ে আমাদের জিতিয়েছে, সরকার চলছে। মাননীয় মুখ্যমন্ত্রী যেটা বলেছেন সেটা করেছেন, এবং তিনি নিজে দেখতে যাচ্ছেন। মমতা ব্যানার্জি, বুদ্ধদেব বাবু কটা লোকের বাড়িতে গেছিলেন? পীড়িতের বাড়িতে। বাগটুইতে 10 জনকে পুড়িয়ে হত্যা করা হয়েছে জ্যান্ত, তারা সব মুসলমান ছিল। তারা বলছেন তারা সাময়িকভাবে সন্তুষ্ট, তারা মুখ্যমন্ত্রী বহুবার খোঁজ নিয়েছেন এবং তিনি নিজেই বিষয়টি দেখছেন এবং এই বিষয়ে পুলিশ পরবর্তীতে ভালো অ্যাক্টিভ পারফরমেন্স করেছে। আপনার কাছে কি খবর? দেখুন, আমি যখন কথা বলছিলাম, ইভেন ফাঁড়িতে অল্প সংখ্যক পুলিশ, সম্ভবত 2 না 3টে, তাদের আচরণও খুব ভালো ছিল, অর্থাৎ তারা সহযোগিতা করেছে। এটাও সহযোগিতা করে বলছে এরা একটু অসত্য পথ অবলম্বন করেনি আর করবেও না। এদের একটাই মোটো হচ্ছে, ওই নরখাদকগুলোর সর্বোচ্চ শাস্তি হোক, ওদেরকে ডেথ প্ল্যান্টি দেওয়া হোক। খামাখায় অহেতুক কারণ আমি বদনাম করা সেটা নয়, কিন্তু ফাঁড়ি থেকে বারবার থানাতে কল করা হলেও যে এখানে পর্যাপ্ত পরিমাণে ফোর্স আনা হোক, কারণ এখানকার পরিবারের লোকজন বারবার ফাঁড়িতে জানিয়েছিল যে সকাল হতে চলেছে, তাহলে কিন্তু এটা একটা বড় রূপ নিতে পারে, আশঙ্কা করছিল। কিন্তু সেই মতো পুলিশ পাঠায়নি, এই দেখছি করে এটাকে কাটিয়ে দিয়েছে। সুতরাং এটাকে পুরো তদন্ত করা দরকার। এর সাথে যে পুলিশ কর্তারা বা পুলিশের যারা জড়িয়ে আছে গাফলতির সাথে, তাদেরকেও কিন্তু শাস্তির আওতায় আনতে হবে। তাহলে গোড়া থেকে এটা বিনষ্ট হবে রোগটা। আর যদি এটা গোড়া থেকে বিনষ্ট না হয়, এই ধরনের ঘটনা হয়তো আগামী দিনে ঘটবে। আপনারা বাড়ির সন্তান আছে, আমার বাড়িও সন্তান আছে, মহিলারাও আছে। আজকে এলাকার যত শিশু আছে দেখুন আতঙ্কে আছে। এর বান্ধবীগুলো ছিল, তারাও আজকে ট্রমায় চলে গিয়েছে। কারণ কি, যে আমার বান্ধবীর সাথে এই হলো, তাহলে আমার সাথে হতে পারে। তাই দৃষ্টান্তমূলক যদি শাস্তির ব্যবস্থা করা যায় এবং প্রশাসনের যে গাফলতি হয়েছে সেটাও যদি সঠিকভাবে দেখা হয়, তাহলে দেখবেন এই ধরনের ঘটনা আগামী দিনে ঘটাতে সাহস পাবে না। এবার আমি আবারও রিকোয়েস্ট করব, ওই ভরসাহীন ভয় আউট এই স্লোগানের বাস্তবায়ন আমরা দেখব এই সূর্যপুরের মাটি থেকেই হোক। এই নরখাদকগুলোকে সর্বোচ্চ শাস্তি দিক, ডেথ প্ল্যান্টি দিক, তাহলে আমরা এই মনে করব এই যে যারা স্লোগানটা তুলেছিল স্লোগানের সার্থকতা আছে। ভাইজান, একেবারে শেষ প্রশ্ন, আপনি যেখানে দাঁড়িয়ে আছেন সেখান থেকে অদূরেই আরেকটি ঘটনা ঘটেছে, আপনি নিশ্চয়ই শুনেছেন। খেলার ছলে ডেকে নিয়ে গিয়ে তার বন্ধুরা তাকে ফোন করেছে, একটি নাবালক, তার একদম গরিব পরিবার, তারা অভিযোগ করে ছেলেটির কোনো দোষ ছিল না, তাকে খেলার নামে ডেকে নিয়ে গিয়ে বচসা থেকে মারামারি, তারপরে খুনোখুনি। এই পুরো বিষয়টা নিয়ে কি বলবেন? যে ঘটনা ঘটেছে গত রাত্রি আমার অবস্থান আমি ক্লিয়ার করে দিচ্ছি, আবার আজকে বলছি ওখানে আমরা ছাড়াই। 17 বছর 18 বছর ছেলেরা পড়াশোনা করবে, এখন খেলাধুলা করবে, তার পরিবর্তে খুন হিংসাতে কেন জড়াচ্ছে? সমাজের অবক্ষয় হচ্ছে। এক্ষেত্রেও একটাও না দোষী ছাড় পায়। যারা প্রকৃত দোষী খুঁজে বার করা হোক, খুঁজে বার করে শাস্তির ব্যবস্থা হোক, একদম কোনো কনসিডারের জায়গা নাই। আর স্কুলগুলো শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে একটু সরকার নজর দিক, ওখানে যাতে এই ছেলেগুলোর মেন্টালি কাউন্সিলিং করা দরকার। ছেলে মেয়েগুলোর, হালকা বয়সী ছেলে মেয়ের এখন দরকার এদের পড়াশোনা, হাতে পেন ধরা দরকার, তার পরিবর্তে ছুরি ধরছে কেন? কোন জায়গায় যাচ্ছে সেটা আমাদের একটা ভাবতে হবে। আমরা গার্জেন, আমরা টিচার,
আমাদের যে পশ্চিমবাংলা সরকার চলছে তার কাছে অনুরোধ করব মেন্টালি কাউন্সিলিং করার জন্য স্পেশালভাবে ব্যবস্থা করা হোক।